বোঝাচ্ছি, সে আরো একটা ইউনিট বাড়াতে চায়, সে নতুন কোনো তার প্রোডাক্ট লাইনটা প্রোডাক্ট লাইনে অ্যাড করতে চাইছে, সে আরো দুটো প্রোডাক্ট অ্যাড করবে। এবং তখন কি করে, তখন সে নতুন প্রোডাক্ট সেখানে উৎপাদন করার জন্য তার একটা ফ্যাক্টরি বা একটা প্ল্যান্ট তৈরি করতে হয়। এই যে প্ল্যান্টটা সে করবে, সেটা কিভাবে করবে, সেটা করতে গেলে সেটা কন্টিনিউ যে ওই কোম্পানি যে প্রোডাক্ট গুলো তৈরি করে বা তার অপারেশনাল যে ওয়ার্ক আছে, এটা কিন্তু তার বাইরের কাজ। তাকে এটাতে হয়তো একটা কমিটি করে দিতে হয় বা কাউকে আলাদাভাবে নিয়োগ করতে হয় যে প্রজেক্ট ম্যানেজ ভালো করতে পারে এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে স্পেশালিস্ট, সে নিজে আরো কয়েকটা প্রজেক্ট হয়তো কারো তুলে দিয়েছে। তখন সে তখন এটা এখানে তখন যে ম্যান গুলো নতুন করে নিয়োগ করা হয় তারা কিন্তু এটা সাকসেসফুলি করতে পারে। কারণ একই ম্যানেজার যে অপারেশনটাও দেখে বা প্রোডাকশনটাও দেখে, সাথে সাথে তাকে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে দিলে সে দেখা যায় এখানে সময় কম নিতে পারে বা কাজ করতে তার এত এত বেশি সময় দেওয়া সম্ভব হয় না, তখন ওই প্রজেক্টে হ্যাম্পার করে এবং প্রজেক্টটা দেখবেন যে সময় মতো তৈরি হয় না। প্রজেক্টের বেশিরভাগ প্রজেক্টে কিন্তু সমস্যাটা এখানে গভর্নমেন্টের প্রজেক্টে যদিও প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ডিরেক্টর তাকে কিন্তু নতুন করে বা আলাদাভাবে নিয়োগ দেওয়া হয় এবং তাকে ফুল রেসপন্সিবিলিটি দেওয়া হয় যে প্রজেক্টটা তোমার জন্য। কারণ এখানে তো অনেক বড়, একটা কোম্পানির ক্ষেত্রে এটা সম্ভব হয় না অনেক সময় আলাদাভাবে নেওয়া। তো অপারেশন ম্যানেজারকেই এটা বা রোল প্লে করতে হয়। কিন্তু তার দুইটা কাজে সে সাকসেসফুলি করতে গেলে তাকে অনেক বেশি সময় দিতে হয়, পরিশ্রম করতে হয় এবং তাকে অনেক মেধা খাটাতে হয় এখানে। সেজন্য এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট এটাও একটা টুল ফর operation management. Business owners must continually make decisions regarding scheduling, work assignments, and sequencing of various projects or process in the short and long-term confines of the business. The small businesses can make use of a variety of project management tools or software to simplify the task of managing projects. When managing various projects within your business, there are 4 factors to consider: schedule, financing, controls, and evaluation. দেখেন, আপনাকে যদি আপনি বিজনেসের সাথে সাথে প্রজেক্ট করেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনাকে কনসিডার করতে হয় এবং এই ফ্যাক্টরগুলো কিন্তু সবসময় মাথায় রেখেই কাজ করতে হয়। Each project completed in a business must be finished in a limited time frame. প্রত্যেকটি প্রজেক্টের টাইম থাকে, সেই টাইমের ভিতরে সেটা শেষ করতে হয়। Effective project management means ensuring that each individual component of the project is completed in a timely manner, so the project as a whole remains on schedule. Additionally, a project manager must also track project costs using cost functions or a traditional budget. To ensure your project stays on track and on budget, controls are a necessity. Consider controls that place a limit on spending among individual team members or setting milestones as deadlines for each component of the project. And as the project wraps up, it is important to evaluate the project as a whole and the controls within it to determine what aspects where a success and areas where the team can improve. তাহলে একটা প্রজেক্ট যখন ম্যানেজ করে তখন কিন্তু অপারেশন ম্যানেজারের প্রজেক্ট ম্যানেজমেন্টেরও অনেক যে টুলস
প্রজেক্ট ম্যানেজমেন্টের যে টুলস গুলো আছে সেগুলো কিন্তু তাকে ইউজ করতে হয়, এবং সে এটা যখন সে এটি শিডিউল করে ফেলে কাজে, তারপরে তার ওয়ার্ক সিকোয়েন্স রেডি করে ফেলে যে আমি এইভাবে এরপরে না এটা করবো, ফাইন্যান্সিং এর বিষয়টা দেখে, তারপরে তার প্রজেক্টটা আবার প্রজেক্টটা বুঝে নেওয়ার ব্যাপার থাকে, ইভ্যালুয়েশন সেখানে বুঝে নেওয়ার ব্যাপার যে আপনি একটা প্রজেক্ট হয়তো রান করে দিলেন, যে প্রজেক্টটা বুঝে নিয়ে আর কিভাবে এটা হলো, এটা আরেকটা পার্টি থাকে যে এটা কোম্পানির ওয়ান ইয়ারে বা অপারেশনে ইনভলভ করার জন্য সে কিন্তু এটা তাকে বুঝিয়ে দিতে হয় যে না এটা ফুললি কমপ্লিটেড ফর ওয়ান ইয়ার। আমি একটা অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার। আমি যখন ইয়েতে টেলিটকে ছিলাম, ঠিক আছে, তখন টেলিটকের গভর্নমেন্টের, আপনারা জানেন যে গভর্নমেন্টের প্রতিষ্ঠান, তো গভর্নমেন্ট থেকে ফান্ড আসে বিভিন্ন প্রজেক্টের জন্য। সেটা কেমন, মনে করেন এই যে কিছুদিন আগে একটা 3,000 কোটি টাকার ইয়ে একটা প্রজেক্টের জন্য 5G ইমপ্লিমেন্ট করবে দেখে তাদের একটা প্রজেক্ট পাস হয়েছে টেকনিকে। এখন এরকম সবসময় একটা প্রজেক্ট থাকে, তো যার কারণে টেলিটকের কিন্তু একটা পিডি মানে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ করা আছে। ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে একটা প্রজেক্টে মনে করেন এই যে 5G আসবে, 5G হয়তো 1000 বা 500 টাওয়ার, বিটিএস টাওয়ার যেটা, এই যে বিটিএস সাইট সে ইয়ে করবে, সে তৈরি করবে। কিভাবে তৈরি করবে? মনে করেন যে একটা টাওয়ার, বিটিএস টাওয়ার তৈরি করতে তার যে খরচগুলো হয়, সে খরচগুলো, তার যে মেশিনারি, তার যে ইকুইপমেন্ট, সবকিছু দিয়ে সে একটা মানে তার প্রজেক্টের হয়তো 300 তো আর একদিনে একই সাথে সে দিতে পারবে না, কারণ একটা যখন কমপ্লিট হবে, ওই একটা যদি 1 ইয়ারে ছাড়ে তাহলে ওইখান থেকে রেভিনিউ আসা শুরু করবে। এই জন্য কি করে, একটা হলেই একটা সে টেলিটকের মানে অপারেশনে দিয়ে দেয় যে এটা আমি এই প্রজেক্টটা বা এই বিটিএস টাওয়ারটা আমি কমপ্লিট করেছি, ফুললি 1 ইয়ারে যাওয়ার জন্য এটা রেডি, আপনারা এটা আমার কাছ থেকে বুঝে নেন। প্রজেক্ট ডিরেক্টর এটা কিন্তু সে চিঠি দিয়ে অপারেশন ডিপার্টমেন্টকে জানায়, এবং অপারেশন ডিপার্টমেন্ট কি করে, এটা তার একটা টিম আছে, সেই টিম পাঠিয়ে সেখান থেকে সেটা তারা এটা বুঝে নেয় এবং 1 ইয়ারে ছাড়ে। 1 ইয়ারে ছাড়লে এখান থেকে তখন রেভিনিউ আসতে থাকে। এই যে একটা কাজ সে ফুললি বুঝে নিল, এবং সেটা নিজে একটু এটা সে নিজে যারা ফিল্ডে কাজ করে তাদের কাছ থেকে বুঝে নেয়। তারপরে সেটা আবার যে মেইন কোম্পানি যে তাকেও কিন্তু বুঝিয়ে দেওয়া লাগলো। বোঝানোর পরে এই যে 3,000 কোটি টাকা বা 1,000 কোটি টাকা আসলো, 1,000 কোটি টাকা যখন এই সব টাওয়ার গুলো 1 ইয়ারে যাওয়া শুরু করবে বা যাওয়া শেষ হয়ে যাবে, তখন দেখা যায় যে এখানে হয়তো আরো 200 কোটি টাকা বা 100 কোটি টাকা যদি লাগে ফান্ড, তাহলে সেটা কিন্তু টেলিটক নিজেই বহন করে। এবং এই প্রজেক্টটা যে শেষ হলো, মিনিস্ট্রিতে, টেলিকমিউনিকেশন মিনিস্ট্রিতে তাদের রিপোর্ট পাঠাতে হয়। এটা এইভাবে টেলিকমিউনিকেশন সাথে সাথে ফাইন্যান্স মিনিস্ট্রিতেও একই সাথে রিপোর্ট পাঠাতে হয় যে আমার এই প্রজেক্টে 1,000 কোটি টাকা এসেছিল, 1,000 কোটি টাকায় আমি 600 বিটিএস তৈরি করেছি বা 1,000 বিটিএস তৈরি করেছি, আরো কম বা বেশি বিটিএস তৈরি করেছি, এবং এগুলো এখন 1 ইয়ারে গিয়েছে, আমার এত টাকা খরচ হচ্ছে, এত টাকা নিজস্ব ফান্ডে, এত টাকা এই প্রজেক্টের ফান্ড। এভাবেই একটা প্রজেক্টের, কোম্পানির ভিতরে একটা প্রজেক্টের কাজ কিন্তু শেষ হয়, এবং এভাবেই কাজগুলো ইমপ্লিমেন্ট করে। এবং এখানে ওই যে প্রজেক্ট ম্যানেজার, অপারেশন ম্যানেজার সবারই ইনভলভমেন্ট থাকে, যার কারণে প্রজেক্ট ম্যানেজমেন্টও একটা টুলস ফর অপারেশন ম্যানেজমেন্ট। এরপরে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। The best organizational managers are never satisfied with their results.
দেখেন এখানে বলা হচ্ছে যে আসলে কোনো ম্যানেজারই এই কোডগুলো আসলে একটু হতাশারও, সাথে সাথে আবার অনেক বেশি কাজের যে তার স্পিডটা সেটাও মিন করে যে কোনো ম্যানেজারই সে স্যাটিসফাই হয় না তার রেজাল্টে। Instead they always seek to improve upon what they have done. আপনি যখন আইসিএম এ পড়তেছেন, এখন নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন, তারপরে আইসিএম টা যখন শেষ করবেন, শেষ করলে তখনও দেখবেন যে আপনার ভিতরে একটা আরো ডেভেলপ করার জন্য আপনার ভিতরে আগ্রহ তৈরি হবে। তখন আপনার মনে হবে যে আমি এখন সিমা ডিগ্রিটা নিই, বা পাশাপাশি আরো কোন সিএটা নেওয়া যায় কিনা, সাথে সাথে আপনি বিদেশে যেসব আরো ডিগ্রিগুলো আছে সেগুলো আপনি চেষ্টা করবেন যে এগুলো নিয়ে আরো নিজেকে কত ইমপ্রুভ করা যায়। এটা হলো ডিগ্রির একাডেমিক ব্যাপার। জবের ক্ষেত্রে দেখেন, আপনি আজকে যতটুকু শিখেছেন, প্রতিদিন যদি আপনার ভিতরে একটু শেখার আগ্রহ থাকে, তাহলে একটা প্রতিষ্ঠানের সব কাজ বুঝে নিতে বেশি দিন লাগে না। এবং আপনাকে এই আগ্রহটা আপনার ভিতরে থাকতে হবে। আপনি প্রতিদিন কিছু ইমপ্রুভ করতেছেন। আপনি যদি সন্ধ্যার সময় নিজেকে প্রশ্ন করেন, তাই ক্লাস শেষে আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আজকের দিনে আমি নতুন কি শিখলাম, ইমপ্রুভটা কিন্তু এইভাবেই আপনার ভিতরে এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলেই আপনার ইমপ্রুভ করা ছাড়া উপায় থাকবে না, এবং আপনি দেখবেন যে ভালো করছেন। এবং বেশি কিছু না, আজকে থেকেই আপনি শুরু করেন যে আজকে সারাদিনে আমি আগে যা জানতাম আজকে নতুন কি শিখেছি। বা আপনার টেক্সট বুক থেকেই আপনি আজকে নতুন কয়টা জিনিস আপনি নতুন নিয়েছেন। আগে আপনি হয়তো ক্যাশ ফ্লোটা পারতেন না, ক্যাশ ফ্লোটা কি আজকে ক্যাশ ফ্লোর একটা পার্ট আপনি শিখে ফেলতে পেরেছেন। ক্যাশ ফ্লোটা আপনি আজকে থেকে বুঝেন। বা আপনার হয়তো 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের ভিতরে আপনি একটা চ্যাপ্টার আজকে শেষ করেছেন। দিন শেষে নিজেকে প্রশ্ন করেন যে হ্যাঁ আমি আজকে কি করেছি, তাহলে দেখবেন যে আপনি রেজাল্ট পাবেন। আজকে যখন প্রশ্ন করবেন, আজকে যদি কিছু না পান আপনি, সমস্যা নেই, কালকে যেন আপনি আর হতাশ না হতে হয় আপনার। কালকের জন্য তাহলে সকাল থেকে আপনি লিখে বলবেন যে গতকালকে তো নিজেকে প্রশ্ন করে কিছুই পাইনি, যে আমার কোনো কিছু ডেভেলপ হয়েছে এরকম কিছু পাইনি, তাহলে আজকে যেন কিছু না কিছু পাই। সেজন্য এটা অলওয়েজ সিক টু ইমপ্রুভ আপন what they have done. The concept of continuous improvement is based on a Japanese philosophy called Kaizen, which involves identifying benchmarks and allowing your employees to take ownership of their improvements. A business's process can always be improved upon, whether you seek to save additional time or increase revenue. Long-term planning requires that you build upon the improvements achieved through your operational management strategies. তো এখানে যেটা বলা হচ্ছে, এই বিজনেস প্রসেস ক্যান অলওয়েজ বি ইমপ্রুভড। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান কিন্তু সবসময় ইমপ্রুভ। দেখেন এই ইমপ্রুভের একটা উদাহরণ আপনাদেরও জানা আছে, সবারই এটা এখন অনেক মুখে মুখে, তারপরেও একটু বলি, সেটা হচ্ছে যে নোকিয়ার বিজনেসটা যে এরকম বসে গেল, নোকিয়া যে বিজনেসের সাথে তাদের বিজনেসটাকে ইমপ্রুভ করতে পারলো না, বা সময়ের সাথে মিলিয়ে তাদের টেকনোলজিকে ডেভেলপ করতে পারলো না। এই জন্য দেখেন তারা নোকিয়ার মতো একটা প্রতিষ্ঠান, তারা স্মার্টফোন, তারপরে মোবাইল ফোন, এই মার্কেট থেকে, এই জগৎ থেকে হারিয়ে গেল। এগুলো আমাদেরকে আসলে শিক্ষণীয়, বা এখানে কিন্তু ক্লিয়ার বিজনেসে আসলে কন্টিনিউয়াস ইমপ্রুভের বিকল্প নেই, এবং আপনাকে সব সময় ইমপ্রুভে কাজ করতে হবে। whether you seek to save additional time or increase revenue, এটা দুটো রকম হতে পারে। যে আপনি ইমপ্রুভ করবেন কোথায়, যে আপনার যাতে টাইম বেশি না লাগে, সেই টাইমটা আপনি সেভ করার জন্য আপনার কাজের প্রসেসে ইমপ্রুভ করাবেন, অথবা আপনার প্রফিট যাতে বৃদ্ধি পায় সেই জন্য আপনি ইমপ্রুভ করাবেন আপনার প্রতিষ্ঠানকে। এই দুইটার কারণে
continuous improvement দরকার। Long-term planning requires that you build upon the improvements achieved through your operational management strategies. To create an environment of continuous improvement in your business, it instill a sense of employee involvement in all business process. Emphasize the importance of teamwork throughout each process and encourage employees to develop a sense of ownership of the business process. So long-term প্ল্যানিংটাও কিন্তু দরকার, হ্যাঁ, অপারেশনাল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এটা ইমপ্রুভ করার জন্য। এবং ওই যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বিজনেসের ভিতরে একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখতে হবে, যাতে এমপ্লয়ীদের ভিতরে সবসময় এই সেন্সটা কাজ করে যে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, আমাদের দক্ষ হয়ে আমাদের কাজটা সম্পাদন করতে হবে। সাথে সাথে দেখবেন আপনারা যারা জব করেন, অনেকেই তো জব করেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি দেখবেন যে আপনাকে যদি কোনো জব চেঞ্জ করে দেয়, আপনি হয়তো এখন অ্যাকাউন্টসের বাজেটটা দেখেন, ফাইন্যান্স বা ফান্ডিংটা দেখেন, হ্যাঁ, এটা যখন আপনাকে চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে দিলে আপনি কি করেন, আপনি চেঞ্জটা মানতে পারেন না এবং আপনি একটু আপনার বসের উপরে একটু রাগী হন যে আমাকে কেন চেঞ্জ করে দিল। এরপরে আপনি যখন 2-1 দিন কাজ করতে থাকেন, তখন আপনি এখানে খুঁজতে থাকেন যে আপনি যেভাবে কাজ করেন, আপনার নতুন যে ক্রিয়েটিভিটি আপনার ভিতরে আছে, আপনার যে থিঙ্কিং, এটা আপনি কাজে লাগিয়ে দেখেন যে এখানে এটা এইভাবে চলছে, এখানে কিভাবে আর একটু ইমপ্রুভ করা যায়, কিভাবে এটাতে টাইমটা কম লাগানো যায়, হ্যাঁ, আরো বেশি ইফেক্টিভ ওয়েতে কিভাবে করা যায়, এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় অটোমেটিকই চলে আসে ইয়েতে, বিশেষ করে আপনার যখন চেঞ্জ করে দেয়। আর আপনি যে কাজটা নতুন শুরু করলেন, সেই কাজটাতে তো আপনি আপনার মতো করে করছেন, ওখানে যখন আরেকজন কেউ আসবে তখন সেও কিন্তু এই চেষ্টাটাই করবে যে আর কিভাবে ইমপ্রুভ করা যায়। এই জন্যই কিন্তু চেঞ্জ করা দরকার, ডেস্ক চেঞ্জ করা। কিছু প্রতিষ্ঠান আছে দেখবেন যে আপনাকে 1 বছর বা 2 বছর বা 6 মাসেও চেঞ্জ করে দেয়। 6 মাস একটা কাজ করলেন, আর 6 মাস আরেকটা করলেন। এটাও সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে 2-3 বছর একজনকে দেখা, যে তারপরে তাকে চেঞ্জ করে দেওয়া, তাহলে তারও ওই কাজে বেশি আগ্রহ থাকে। মানে একেবারে কম সময়ে বারবার যদি চেঞ্জ করা হয়, তাহলে সে তার মোটিভেশনটা হারিয়ে ফেলে, যে এত বেশি চেঞ্জ করছে, সে কিন্তু কোনো কাজেই অত বেশি এক্সপার্ট বা ফোকাস করতে একটু কম পারে। যার কারণে একটি টাইম ফ্রেম বেঁধে দেওয়া উচিত, এরপরে আগে চেঞ্জ করা হবে, বা ম্যানেজমেন্ট বা আপনার রিপোর্টিং বস সেও মাথায় রাখে যে আমি 2 বছর পর ওকে চেঞ্জ করব। এতে কি হয়, আপনি দেখবেন যে সব ডেস্কের কাজ যখন জানেন, তখন ওই ম্যানেজার কাজ করতেও সুবিধা পায়, অনেক বেশি আগ্রহ পায়, এবং সে বলে যে একজনের অ্যাবসেন্সে কোনো প্রতিষ্ঠানের কাজ থেমে থাকে না, হয়তো তার টেবিলে যে ওয়ার্ক আছে সেটা পাশের টেবিলে যে আছে সে হয়তো 1 বছর আগে করেছিল, সে এটা করতে পারবে। হয় কি, তাহলে তার আর এইটা চেঞ্জ করা লাগলো না, মানে তার কাজটা আর হ্যাম্পার হলো না, যে আমার এই এমপ্লয়ি নাই আজকে, তার মানে এই ডেস্কের কাজ সব ফেলানো থাকবে, বিষয়টা এরকম না। সবাই সব ডেস্কের কাজ জানলে যে ডিপার্টমেন্টটা কন্ট্রোল করে, হেড অফ ডিপার্টমেন্ট, তার জন্য সুবিধা হয়, কিন্তু সে তার সুবিধার জন্য এটা চেঞ্জ করে। সবাইকে সব ডেস্কের কাজ শিখতে আগ্রহী করে তোলে, বা অর্ডারও দেয় যে আপনাকে শিখতে হবে, তাহলে এটা তার জন্যই ভালো। এরপরে অ্যাপ্লাই কন্টেম্পোরারি থিঙ্কিং ইন কোয়ালিটি ম্যানেজমেন্ট। আমরা কস্ট অফ কোয়ালিটি বা কোয়ালিটি কস্ট, এটা কিছু অ্যাকাউন্টিংও করেছি, আপনাদের মনে থাকবে যে এখানে কিছু
কয়েকটা 4টা ক্যাটাগরির কস্ট আছে কোয়ালিটি কস্ট। সেখানে কি কি আছে? প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলিয়ার কস্ট, এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। এগুলো কি মনে আছে আপনাদের? এগুলো করেছেন কেউ? জি স্যার। কিসে করেছেন আপনি? কোন সাবজেক্টের সময় পড়েছিলেন এটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ। স্যার স্ট্র্যাটেজিক বিজনেসটা ওইটা এই স্ট্র্যাটেজিক মানে স্ট্র্যাটেজিক টাইপস একটা কোর্স ছিল স্যার এখানে। রাইট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। কিন্তু এটা কোন চ্যাপ্টারে ছিল? টিকিউএম না? এটা কোয়ালিটি ম্যানেজমেন্ট জি স্যার। স্মার্ট বলেন। হ্যাঁ জি স্যার। এখানে ছিল না। থ্যাংক ইউ, এটা মনে আছে ভালো। তো এখানে আমাদের কি কোয়ালিটি কস্ট? কোয়ালিটি কস্ট এটা কি আগে এটা আমরা বলি। কোয়ালিটি কস্ট doesn't mean the use of expensive or very highly quality materials to manufacture a product. এটা কিন্তু মিন করে না কোয়ালিটি কস্ট মানে যে এটা অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি মানে যে এটা কোয়ালিটি, এটা মিন করে না। এখানে মিন করে কি? the term refers to the cost that are incurred to prevent, detect and remove defects from products. Quality cost referred refer করে কি? incurred to prevent, detect and remove defects from products. এই জিনিসগুলোই এনশিওর করে। তো সেই বিষয়গুলোই দেখেন আছে এই 4টা কোয়ালিটি কস্টে। Quality costs are categorized into 4 main types. These are prevention costs, appraisal costs, internal failure costs and external failure costs. এগুলো নিয়ে আমরা আমাদের একটু ডিটেইলস আলোচনা আছে এবং এগুলো আপনাদের জানাও দরকার। প্রিভেনশন কস্ট কি? It is much better to prevent defects rather than finding and removing them from products. The cost incurred to avoid or minimize the number of defects at first place are known as prevention costs. Some examples of prevention costs are improvement of manufacturing process, workers training, quality engineering, statistical process control, etc. দেখেন আমরা একটু এবার আমাদের প্রফেশনটাকে একটু মেলাই। হ্যাঁ, আমাদের যে প্রফেশন, আমরা কি নিয়ে কাজ করি? আমরা কিন্তু কস্টিং নিয়ে কাজ করি না, প্রোডাকশন প্রসেস অপারেশন এই বিষয়গুলো নিয়ে কাজ করি। তো এগুলো কিন্তু প্রতিষ্ঠানের মানে যে প্রিভেনশন যে ব্যাপারটা সেটাকেই মিন করে, তাই না? ওই যে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর, এরকম একটা কথা আছে না? মনে আছে আপনাদের? এটা দ্বারা কি বোঝায়? হ্যাঁ, যেমন দেখেন আমাদের সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্টসদের মেইন ডিফারেন্সটা এটা। ওরা কি করে? ওরা তো মানে আপনি একটা ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করে দেবেন, দেন ওইটার উপরে মানে তারা তাদের অডিটর হিসেবে কাজ করবে বা সেটাতে লাইক এ পোস্টমর্টম রিপোর্ট। হ্যাঁ, আপনারা দেখবেন যে আরো কিছু থিওরিতে এই শব্দগুলো আছে। পোস্টমর্টম যে হ্যাঁ এখন রেডি করা হয়ে গেছে, এখন এখানে কি হয়েছে, এখানে এর ভিতরে মানে কিভাবে লসটা হলো বা কিভাবে লাভ হলো, কোথায় ঝামেলা আছে, এইগুলো তখন পরে আইডেন্টিফাই করা। বাট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের বা কস্টিং যারা করে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা করে, এরা প্রতিষ্ঠানের একেবারে অপারেশনাল ওয়ার্ক যেগুলো সেগুলো নিয়ে কাজ করার সুযোগ, এবং এটা ম্যানেজমেন্টকে তার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দারুণভাবে হেল্প করে। যে প্রিভেনশন মানে ওই যে প্রথম যে কথাটা বললাম না, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। যে আমার রোগটা সারার আগে যদি রোগটা নাই আসছে, সেই জায়গায় যদি কাজ করানো যায় তাহলে এটা উইল বি বেটার দ্যান
রোগ সারানো, তাই না? সেজন্য একটা প্রতিষ্ঠানের কোয়ালিটি কস্ট নির্ধারণ করার ক্ষেত্রে কোনো প্রোডাক্টের সেখানে কিন্তু প্রিভেনশন কস্টটা মানে বেশ বড় ভূমিকা পালন করে। এখানে কি কি ইমপ্রুভমেন্ট অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওয়ার্কার্স ট্রেনিং, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল এটসেট্রা। Some examples of prevention costs are improvement of manufacturing process, workers training, quality engineering, statistical process control, etc. Production appraisal costs. appraisal cost কি কি আছে? appraisal তো বুঝেন তাই না? এটার বাংলা কি? appraisal মূল্যায়ন নাকি স্যার? ভ্যালুয়েশন বা মূল্যায়ন এরকম কিছু? ভ্যালুয়েশন বোঝাচ্ছে মনে হয়, মূল্যায়ন। হ্যাঁ, এক্স্যাক্টলি মূল্যায়ন। কি হচ্ছে মানে হয়েছে, এটা কোন পজিশনে আছে, সে সারা বছর ধরে যে কাজটা করলো সেই কাজটার মানটা কি, এই বিষয়গুলোকে এই যে অ্যাপ্রেজাল যে করা হয় এই রিপোর্টে কিন্তু উঠে আসে। তো এখানেও অ্যাপ্রেজাল কস্ট হচ্ছে ইনস্পেকশন কস্ট। এটাকে ইনস্পেকশন কস্ট বলা হচ্ছে যে অ্যাপ্রেজাল, মানে এখানেও ওই যে মূল্যায়নটা করে যে কস্ট গুলো হয় সেই কস্টটাকে বলা হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট। এটা কিন্তু কোয়ালিটিতে দারুণভাবে হিট করে। তো অ্যাপ্রেজাল কস্ট আর দোজ কস্ট that are incurred to identify defective products before they are shipped to customers. তাহলে এর ভিতরে কোন কস্টটা ডাইরেক্ট ইনভলভ বলেন তো? কোয়ালিটি কন্ট্রোল না, এই ডিপার্টমেন্টটা না, কোয়ালিটি কন্ট্রোল কিউসি যারা দেয়, এখানে যে কস্টগুলো কিন্তু একেবারে অ্যাপ্রাইজাল কস্টের ভিতরে। আচ্ছা, কি কি কস্ট আছে সেটা আমরা আলোচনা করবো, এটা এখন না যায়, এখন জাস্ট আমরা এগুলো বুঝে ফেলি যে appraisal costs are those costs that are incurred to identify defective products before they are shipped to customers. All costs associated with the activities that are performed during manufacturing process to ensure required quality standards are also included in this category. Identification of defective products involve the maintaining a team of inspectors. It may be very costly for some organizations. Identification of defective products involve the maintaining a team of inspectors. It may be very costly for some organization. Inspector একটা টিম মেইনটেইন করা না, এই যে ডিফেক্টিভ প্রোডাক্টস গুলো খুঁজে বের জন্য, এবং অ্যাপ্রাইজাল কস্টের ভিতরে এরাই ইনভলভ, এদেরকেই লাগে। এরপরে ইন্টারনাল ফেলিয়ার কস্ট। ইন্টারনাল ফেলিয়ার আর দোজ কস্ট দ্যাট আর ইনকার্ড টু রিমুভ ডিফেক্টস from the products before shipping them to customers. Example of internal failure cost include cost of rework, rejected products, scrap, etc. এটা কখন হয় একটা প্রতিষ্ঠানে? ঠিক শিপিং করার আগে যেটা হয়, মানে কিউসি দেওয়ার আগে, তাই না? যে অ্যাপ্রেজাল কস্ট যখন কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ওরা ইনস্পেকশন করে, এরপরে তারপরে কিন্তু অ্যাপ্রেজাল কস্টের ভিতরে কিন্তু এক্সটার্নাল ইন্টারনাল বোথ হতে পারে। ইনস্পেক্টররা কিন্তু বোথ জায়গায় কাজ করতে পারে।
ইন্টারনাল ফেলার কস্টটা কিন্তু আরো একেবারে ভিতরে যে কস্ট গুলো হয় যে শিপিং করার আগে সেটা। এক্সটার্নাল ফেলার কস্টটা হচ্ছে ঠিক এর ভাইস ভার্সা, যে প্রোডাক্টটা আপনি ছেড়ে দিয়েছেন, শিপ করে ফেলেছেন, কি ইফ ডিফেক্টিভ প্রোডাক্টস হ্যাভ বিন শিপ টু কাস্টমার্স এক্সটার্নাল ফেলার কস্ট অ্যারাইজ। এবং এক্সটার্নাল ফেলার কস্ট ইনক্লুডস কি ওয়ারেন্টিজ, রিপ্লেসমেন্টস, লস্ট সেলস because of bad reputation, payment for damages arising from the use of defective products, etc. The shipment of defective products can dissatisfy customers, damage goodwill, and reduce sales and profit. এই যে কোয়ালিটি কস্ট বা এই যে চারটা কস্টের কথা বললাম, প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট, এক্সটার্নাল ফেলার কস্ট, ইন্টারনাল ফেলার কস্ট, এক্সটার্নাল ফেলার কস্ট, দেখেন প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু এগুলো তারা মেনটেন করে খুব সুন্দরভাবে। না হলে যে কোনো প্রোডাক্ট, এই যে লাখ লাখ বা হাজার হাজার প্রোডাক্ট তৈরি করে তারা কোয়ান্টিটি, এত প্রোডাক্টের ভিতরে কিন্তু ডিফেক্ট কিছু থাকতেই পারে। সেগুলো শুরু থেকেই তারা ফার্স্টে কি করে, প্রিভেন্ট করে এগুলো, যে যেন এগুলো না হয়, প্রোডাক্টটা ওয়েস্টেজ না হয় বা অন্যান্য কিভাবে এটা বেশি সময় লাগছে বা আরো বেশি খরচ বেশি হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট প্লেসেই এটা চেষ্টা করে যে প্রসেসে, যে প্রোডাকশন প্রসেস এখানে হিট করে কিভাবে এই কষ্ট কতটুকু কন্ট্রোল করা যায়। আফটার দ্যাট অ্যাপ্রেজাল কস্ট। অ্যাপ্রেজাল কস্টে এই যে ধরনের গুলো হচ্ছে এগুলো যাতে না হয় বা এগুলো কোথায় কোথায় হচ্ছে সেটা একটা টিম, ইন্সপেক্টর টিম, তারা কাজ করে এটা আইডেন্টিফাই করে, যাতে এরপরে আর এই ডিফেক্টিভ প্রোডাক্টস গুলো এইখানে যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেগুলোকে তারা ইমপ্রুভ করানোর চেষ্টা করে। তারপর কি ইন্টারনাল ফেলার কস্ট, এটাও শিপিং করার ঠিক আগে এবং এর ভিতরে যে প্রোডাক্ট রিওয়ার্ক, রিজেক্ট প্রোডাক্ট কিছু রিজেক্ট করতে হয় এবং স্ক্রাব গুলো কি, এই কস্ট গুলো এগুলো আইডেন্টিফাই করার জন্য এই কস্ট হয়। এবং দেখেন এই যে বিশেষ করে টেক্সটাইল সেক্টরে, গার্মেন্টস সেক্টরে দেখবেন যে যদি এ ধরনের কোনো প্রবলেম পায়, কোনো কোয়ালিটিতে যদি কোনো প্রোডাক্ট, এই কোনো একটা প্রোডাক্ট যদি পুরা পুরা শিপমেন্টটাও বাতিল হয়ে যেতে পারে, যদি কোনো একটা প্রোডাক্ট তারা এখান থেকে তাদের অর্ডারকৃত যে তারা যে অর্ডারটা করে সেরকম না হয়ে কোনো জায়গায় কোনো ডিফেক্ট যদি ধরা পড়ে তাদের কাছে, তার উপরে শিপমেন্টটা তারা বাতিল করতে পারে। এই ধরনের রিস্ক নিয়ে কিন্তু এই গার্মেন্ট শিল্পটা এগিয়ে গেছে এবং তারা এই বিষয়গুলোর জন্য অনেক বেশি সচেতনতার সাথে এগুলো দেখে। আর এক্সটার্নাল ফেলার কস্ট এগুলো আছে আমাদের দেশেও, দেখবেন যে বিভিন্ন দেশে আপনি যখন শিপ করা হয়ে গেছে আফটার শিপমেন্ট, হ্যাঁ বলবেন কিছু? আচ্ছা, এরপরে এক্সটার্নাল ফেলার কস্ট, এটা যখন প্রোডাক্ট শিফট করে, ডিফেক্টিভ প্রোডাক্ট শিফট করে ফেললো, তখন এটা নিয়ে কাজ শুরু হয়। The external failure costs include key warranties, replacements, lost sales, because of bad reputation or payment for damages arising from the use of defective products, etc. The shipment of defective products can dissatisfy customers, damage goodwill, and reduce sales and profits. এই জন্যই কিন্তু এক্সটার্নাল ফেলার কস্টটা কোম্পানি করে থাকে, যাতে তার এই জিনিসগুলো মানে কাস্টমারের ডিসস্যাটিসফাই না হয়, তার গুডউইলটা লস না হয়, সেলসটা না কমে যায়, প্রফিটটা যেন বাড়ে, সেই জন্য কিন্তু তারা এই কস্ট গুলো করে থাকে। এরপর আসেন কিছু এক্সাম্পল এখানে আছে যে প্রিভেনশন কস্টের কি কি কয়েকটা এক্সাম্পল আছে। আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে প্রিভেনশন কস্টের কি।
তারপরেও এখানে আরো কিছু যে এখানে ডাইরেক্ট যে আইটেম গুলোতে খরচগুলো হয় সেগুলো এখানে বলা হচ্ছে যে সিস্টেম ডেভেলপমেন্ট। একটি কাজ করতে অনেক দিন ধরে সময় লাগতেছে বা সিস্টেমে এটা আনা যাচ্ছে না, তো সেটা সিস্টেমে যখন রান করানো যায় তখন কিন্তু সিস্টেম ডেভেলপমেন্টটা এখানে যদি কিছু আপনি খরচও করেন, তারপরে যদি একবার সিস্টেমটা ডেভেলপ হয়ে যায় তাহলে কিন্তু আর প্রোডাক্টটা সময়টা বা খরচটা একটু কমে যায়। কারণ এখানে হয়তো সিস্টেম ডেভেলপমেন্টের আগে 5 জন এমপ্লয়ি এনরোল করা লাগতো, সেটা কমে এটা হয়তো 2 জনের নেমে আসবে। এই জন্য সিস্টেম ডেভেলপমেন্টটা একটা ফার্স্ট এক্সাম্পল অফ প্রিভেনশন কস্ট। তারপরে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট আছে, আমরা আগেও শেয়ার করেছি যে যারা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আপনি তৈরি করবেন তার তো একটা শেপ আছে, এই শেপটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারাই নির্ধারণ করে। আপনি হয়তো দেখে থাকবেন যে বাম যে পানির বোতল আছে ওর যে মুখটা আগে অনেক বড় ছিল, এখন কিন্তু অনেক ছোট করে ফেলেছে, মানে এক প্যাচে এটা এখন আটকে যায়। তো এই যে কাজগুলো, এরপরে আপনি দেখবেন যে মোবাইলের যে রিচার্জ করার জন্য প্রথমে যে রিচার্জ কার্ড ছিল না, ওই কার্ডটা কিন্তু বেশ বড় ছিল, একটা ভিজিটিং কার্ডের মতো। এখন ওটা কতটুকু হয়েছে, এখন একেবারে একটা মানে কতটুকু 1 ইঞ্চিরও কম না, এরকম একটা সাইজের পড়ছে। তো এখানে এগুলো কিন্তু একটা ডেভেলপমেন্ট। হ্যাঁ, এগুলো এগুলো তাদের ইঞ্জিনিয়াররা তাদের মাথা থেকে আসে, তো এটা এত কম ইয়েতে করা যায়। যখন একটা লার্জ কোয়ান্টিটি তৈরি করে তখন সেখানে যদি এখানে কম খরচে করা যায় তাহলে অনেক খরচ সেভ হয়। হ্যাঁ, এই জন্যে এইসব জায়গাতে কিন্তু ভালো কোয়ালিটি ইঞ্জিনিয়ার যদি কাজ করে তাহলে এই ইঞ্জিনিয়ারের পিছনে হয়তো একটু খরচ হবে আপনার, কিন্তু ওভারঅল এখান থেকে রিটার্ন অনেক বেশি আসবে। এই কারণেই এই বিষয়গুলো এখানে প্রিভেনশন কস্টের ভিতরে নিয়ে আসছে। এরপরে কোয়ালিটি ট্রেনিং করলেও দেখবেন যে যে প্রবলেম গুলো হচ্ছিল প্রতিষ্ঠানে সেই প্রবলেম গুলো কিছুটা কমানো যায়। এরপরে কোয়ালিটি সার্কেলস, স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল, সুপারভিশন অফ প্রিভেনশন, quality improvement projects, technical support to suppliers, তারপরে কোয়ালিটি ডাটা গ্যাদারিং, অ্যানালাইসিস এন্ড রিপোর্টিং, অডিট অফ দ্য কোয়ালিটি সিস্টেম। হ্যাঁ, এই যত কোয়ালিটির যে কাজগুলো আছে সেগুলোর একটা অডিট করা, এটা এই যে অ্যাপ্রেজাল কস্টের ভিতরে মানে এটা অন্য একটা ডিপার্টমেন্ট অ্যাপ্রেজালের কাজ করে, এটা একেবারে প্রিভেনশনের যারা কাজ করে তাদেরকে অডিট বলা হয়, তাদের কোয়ালিটিটাকে কোয়ালিটি সিস্টেমটাকে অডিট করার কথা বলা হচ্ছে, যার জন্য এটা প্রিভেনশন কস্টের ভিতরে দেওয়া হচ্ছে। এরপরে আসেন এক্সাম্পলস অফ অ্যাপ্রেজাল কস্ট, টেস্ট এন্ড ইন্সপেকশন অফ ইনকামিং ম্যাটেরিয়ালস। দেখেন আপনার হয়তো 10টা ম্যাটেরিয়ালস আসলো, 10টা ম্যাটেরিয়ালসটা দেখে নেওয়া এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ। এটার জন্য যদি আলাদা টিম না থাকে তাহলে প্রোডাকশন ফ্লোর থেকে আপনাকে হয়তো কিছু এক্সপার্ট ওয়ার্কার বা সুপারভাইজার টাইপের ম্যানেজার এদেরকে নিয়ে আসতে হবে এবং তাদের কাজ বাদ দিয়ে বা মূল্যবান সময় বাদ দিয়ে কিন্তু এটা করা লাগবে। এই জন্য এখানে আলাদা কিছু লোক থাকে, তারা কিন্তু এগুলো টেস্ট এন্ড ইন্সপেকশন করে নেয় যে 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 ম্যাটেরিয়াল গুলো ইনকামিং করলো সেগুলোর অবস্থা কি, সেগুলো টেস্ট করা এবং ইন্সপেকশন করা। এরপর ফাইনাল প্রোডাক্ট টেস্টিং এন্ড ইন্সপেকশন। ম্যাটেরিয়াল যেরকম টেস্ট এন্ড ইন্সপেকশন করে ফাইনাল প্রোডাক্ট কিন্তু সেভাবে করতে হয়। তারপরে সাপ্লাইজ ইউজড ইন টেস্টিং এন্ড ইন্সপেকশন, যে যে সাপ্লাইজ ইউজ করে সেগুলোরও
testing and inspection, supervision of testing and inspecting activities, depreciation of test equipment, maintenance of test equipment, plant qualities in inspection area, field testing and appraisal at customer site. কাস্টমার এখন কিন্তু সব প্রতিষ্ঠানের তাদের ওয়েবসাইটটা অনেক রিচ করে, কারণ কি কাস্টমাররা কিন্তু ওই সাইটে দেখে, যখন তারা দেখে ওইটা কিন্তু যে আমরা একটা করেছিলাম আইওটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো ইউজ করে কিন্তু ওই কাস্টমারকে আপনি আপনার করে নিতে পারবেন বা তাকে ইনফর্ম করতে পারবেন, তার কাছে মার্কেটিং করতে পারবেন। এই টুলস গুলো কিন্তু এখন প্রতিষ্ঠানগুলো ইউজ করছে, যে আমি কিভাবে একটা কাস্টমারকে বেস্ট সাপোর্ট দিতে পারি এবং কাস্টমার যেন আমার কাছে বাধা থাকে, কাস্টমার যেন অন্য কোনো প্রতিষ্ঠানে না চলে যায়, সে যেন তার প্রোডাক্ট, যার প্রোডাক্ট একবার কিনবে সে যেন এই প্রোডাক্ট থেকে আর না বের হয়। আপনি দেখবেন যে বিশেষ করে মোবাইল অপারেটর কোম্পানিগুলো টেলিটক ছাড়া অন্যান্যরা 1 by 1 ফোন দেয়, যারা একটু ভালো ইউজার তাদের কাছ থেকে রিভিউ নেয় এবং তাদেরকে বলে যে আপনি এটা ইউজ করতেছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা, বা যদি দেখা যায় যে 2-1 দিন ইউজ করেনি বা একটু কম ইউজ করছে, তাহলে কোথায় প্রবলেম হচ্ছে, কি ডিটেলস আপনার কাছে জিজ্ঞাসা করবে। এটা 1 by 1 টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে এত বেশি কাস্টমার এদের, এত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাস্টমার থাকে, তারপরেও তারা চেষ্টা করে 1 by 1 সার্ভিস দেওয়া এবং তাদেরকে তারা মাফ করে। এটা দেখে আসলে দারুণ লাগছে যে তারা মার্কেটিং এ কতটা অ্যাওয়ার, যে তারা চেষ্টা করে যে কাস্টমার গ্রাহকের ফোন দিতে। আপনি দেখেন একটা অনেকদিন ধরে একটা সিম ইউজ করতেছেন, হঠাৎ করে কোনো কারণে আপনি কিছুদিন সেখানে রিসার্চ করবেন না বা কথা বলবেন না, তখনই আপনাকে কল করবে, আপনার কাছে জানতে চাইবে কেন ইউজ করেন না স্যার, এখন আগে তো অনেক ইউজ করতেন, বা এরকম না বললেও আপনাকে বলবে যে সমস্যাটা কোথায় বা আমাদের সার্ভিসে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনার কাছ থেকে তারা একটা রিপোর্ট নিয়ে নেবে। এরপরে ইন্টারনাল ফেলিয়ার কস্ট, নেট কস্ট অফ স্ক্র্যাপ, কস্ট অফ স্পয়েলস, rework labor and overhead, re-inspection and rework products, disposal of defective products, downtime caused by quality problems, analysis of the cause of defects in the production, retesting of rework products, re-entering data because of keying, debugging software errors। এই বিষয়গুলো কিন্তু যে ইন্টারনাল ফেলিয়ার কস্ট, ইভেন সফটওয়্যার এরর নিয়েও যে বিভিন্ন সময় এরর দেখা দেয় না, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করে এই ইন্টারনাল, এবং সেই আইডেন্টিফাই করে সেটাকে রিমুভ করা বা সেটা সলভ করা, এই কাজগুলো কিন্তু ইন্টারনাল ফেলিয়ার কস্টের ভিতরে। ইন্টারনাল ফেলিয়ার কস্ট নিয়ে যারা কাজ করে তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে সম্পাদন করে। এরপরে এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। এক্সটার্নাল ফেলিয়ার কস্ট, এখন এক্সটার্নাল ফেলিয়ার কস্টে লোকের ইনভলভমেন্ট বা কোম্পানি তাদের এমপ্লয়ীদেরকে বা থার্ড পার্টি যাই বলেন তাদেরকে একটু বেশি এঙ্গেজ করছে, হ্যাঁ, ফিল্ডে সার্ভিসিং এর জন্য। যেমন দেখবেন যে আপনি হয়তো একটা এসি কিনেছেন, আপনার বাসায় গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবে। আপনার ফার্স্ট হচ্ছে আপনাকে তো ইনস্টল করে দিয়ে আসবে, তো আলাদা গেল। আফটার ইনস্টলেশন আপনাকে বিভিন্ন সার্ভিসিং, এটা অনেক সময় ফ্রিও রাখে, বা দুইটা সার্ভিসিং ফ্রি থাকে। যেমন আমি মাঝে এসি কিনেছি, আমার তো সেদিন ফোন দিয়েছে যে স্যার আপনি তো প্রথম বছরে 2টা সার্ভিসিং ফ্রি পাবেন, তো আপনি একটা সার্ভিসিং ফার্স্ট সার্ভিসিংটা কবে নিতে চান আমাদেরকে একটু জানায়, তাহলে আমরা ফার্স্ট সার্ভিসিংটা করে দিতে। এই যে কিন্তু আগে
এরকম ছিল কিনা আপনারা ভালো জানবেন। সাথে সাথে আমারও ধারণা যে এত বেশি ফিল্ডে সার্ভিস করানোর, ফিল্ডে সাপোর্ট দেওয়ার মতো এরকম কিন্তু আগে ছিল না। এখন এটা অনেক বেশি হয়েছে। হাতে পৌঁছায় দেওয়া, কাছে গিয়ে পৌঁছায় দেওয়া। তারপরে দেখবেন যে কিছু কিছু মাঝে মাঝে কিছু কিছু প্রোডাক্ট সেল করার জন্য তারা একেবারে আপনার অফিসেই চলে যাবে। অফিসে গিয়ে আপনার জামা, প্যান্ট, শুট এগুলোর একেবারে ওইখানে টেইলর মাস্টার নিয়ে গিয়ে মাপটাপ নিয়ে নিয়ে চলে আসবে ওরা। এইভাবেও প্রোডাক্ট সেল করছে এখন। এই জিনিসগুলো কিন্তু আগে কম ছিল, এখন এটা আরো বেশি। মানুষ শৌখিন হয়ে যাচ্ছে, তারাও কাজের হয়তো সময় পাচ্ছে না। সাথে সাথে আহ, বিভিন্ন প্রতিষ্ঠানও এগুলো থেকে করছে যে আমি যদি এই সার্ভিসটা দিতে পারি তাহলে আমি কিন্তু আরেকজনের থেকে এগিয়ে যাবো। আরেকজন হয়তো এটা করে না, আমি যদি এটা করি তাহলে আমি ফার্স্টে একটু এগিয়ে যাবো এবং আমার সেলসটা বেশি হবে। এই বিষয়গুলো কিন্তু দেখেন একটু মাথায় চলে আসছে সবার। তো এখানে যেটা বলেছে যে আপনার একটা প্রোডাক্ট কিনলো, আপনার প্রোডাক্টটা কোনো কারণে ডিফেক্ট থাকতেই পারে, সেটার সার্ভিসিংটা করা, সেটা প্রবলেমটা সলভ করা। তারপরে ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকে প্রোডাক্টে, ওয়ারেন্টি রিপেয়ার্স এন্ড রিপ্লেসমেন্ট কস্ট, এগুলো কিন্তু এক্সটার্নাল ফেইলিউর কস্টের ভিতরে ইনক্লুডেড। For liability arising from defective products, lost sales arising from a reputation of poor quality, or for returns and allowances arising from quality problems, product recalls, repairs and replacement beyond the warranty period. এই এত বিষয়গুলো কিন্তু আপনার এক্সটার্নাল ফেইলিউর কস্টের ভিতরে। তো আমরা চারটা জিনিস কি পড়লাম, কেউ শেয়ার করতে পারবেন? মাথায় আছে কোয়ালিটি কস্টের চারটা কি কি? কোয়ালিটি কস্টের যে চারটা পড়লাম কি কি? আচ্ছা, কোয়ালিটি ম্যানেজমেন্ট। Quality management ensures that an organization, product, or service is consistent. কি এনশিওর করে? The organization, product, or organization, product, or services consistency. It has four main components. Quality management চারটা main component কি? Quality planning, quality assurance, quality control, and quality improvement. দেখেন এখানে কিন্তু খুব কম একটা ইয়েতে, একটা স্লাইডে আমি কোয়ালিটি ম্যানেজমেন্টের কম্পোনেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট সবকিছুই আসছে। তো আপনারা এই জন্য এগুলো যদিও ছোট বা কম একটু ব্যাখ্যা কম দেওয়া হচ্ছে, বাট এগুলো মাথায় রেখেন বা নোট রেখেন। এগুলো থেকেই দেখবেন যে ঘুরিয়ে ফিরে কোশ্চেন হচ্ছে। Quality management ensures that an organization, product, or service is consistent. It has four main components: quality planning, quality assurance, quality control, and quality improvement. Quality management is focused not only on product and service quality, but also on the means to achieve it. Quality management therefore uses quality assurance and control of process as well as products to achieve more consistent quality. Quality planning মানে ভালো যে প্ল্যানিংটা, কোয়ালিটি প্ল্যানিং মানে যে প্ল্যানিংটাকে সবচেয়ে গুড প্ল্যানটা করা। এরপরে কি?
কোয়ালিটি অ্যাসুরেন্সটাকেও এখানে কোয়ালিটি বলতে বোঝাচ্ছে হচ্ছে আসলে বেস্ট অপটিমাইজ কিছু করা, হ্যাঁ। তো এখানে শুধু প্রোডাক্টে ফোকাস করে না, প্রোডাক্ট এন্ড সার্ভিস both, but also on the means to achieve it. Quality management therefore uses quality assurance and control of process as well as products to achieve more consistent quality. এরপরে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সবাই জানা দরকার, সেটা হচ্ছে কাইজেন কস্টিং। Kaizen costing is a technique of controlling the cost incurred over unproductive activities and resources, which does not add any value to the organization. তাহলে কি বললো যে Kaizen costing is a technique of controlling the cost over unproductive activities and resources which does not add any value to the organization. কোনটার কথা বলা হয়েছে, কোনটা কন্ট্রোলিং এর কথা বলা হয়েছে কাইজিং কস্টিং এ? কাইজিং কস্টিংটাই হচ্ছে এমন একটা টেকনিক যেটা প্রতিষ্ঠানের জন্য আনপ্রোডাক্টিভ অনেক কাজ হয়, প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু হয় না, যে অ্যাক্টিভিটিসটা আসলে প্রতিষ্ঠানের তেমন কোনো ভ্যালু অ্যাড করে না, সেগুলোকে কন্ট্রোল করার কথা বলা হচ্ছে। সেটাই Kaizen costing. In simple words, it is a practical approach to solving cost-related problems to improve the overall efficiency of the organization. It is a practical approach, to solving cost-related problems to improve the overall efficiency of the organization. সব জায়গায় আমরা এই বিষয়গুলো দেখতে পাই যে এফিসিয়েন্সি, তারপরে ইমপ্রুভমেন্ট, লো কস্টে কাজ করা, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু এখানে ইনভলভ আছে। তো সেজন্য কাইজিং কস্টিং আসলে যে আনপ্রোডাক্টিভ কোন অ্যাক্টিভিটিস কে কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়। এক মিনিট আমি একটা Kaizen costing is implemented in business organization to manage different types of costs in a business. কি টাইপ অফ কস্ট ম্যানেজ করার জন্য কাইজিং কস্টিংটা ইমপ্লিমেন্ট করে একটা প্রতিষ্ঠানে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কস্ট অফ দ্য সাপ্লাই চেইন including administration, order procurement, inventory, and transportation costs can be controlled through Kaizen costing. It regulates all the costs incurred in the production of goods or services, including the cost of machinery, tools, labor, raw material, and other equipment. Cost of acquiring a patent, license, registration fees, hiring of chartered accountant, all other legal formalities require Kaizen costing. At the same time, it is also applicable at the time of redesigning of any product, which involves cost on research, analysis, hiring of expert personnel, etc. এরপরে কি আছে human resource, each another essential area which is covered by this technique. It functions to manage the cost of hiring skilled employees, their training and development and retention.
With the help of Kaizen costing, the wastage of raw material and time of the labor can be controlled by improving the business operations. The organization also incurs cost of disposal of the waste or ভোটের অপশন রাখে না। আচ্ছা, তাহলে আমি কাইজেন কস্টিং এর বেসিক জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে অবশ্যই যে আনপ্রোডাক্টিভ যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো কন্ট্রোল করার জন্য এই কস্টিংটা প্রতিষ্ঠানে ইউজ করা হয়। সেটা হতে পারে কি প্রোডাকশন রিলেটেড যে কাজগুলো আছে, কস্ট অফ সাপ্লাই চেইন সেটা হতে পারে, তারপরে কস্ট অফ অ্যাকুয়ারিং প্যাটেন্ট, হ্যাঁ, এগুলোতে হতে পারে, হিউম্যান রিসোর্স হতে পারে, ওয়েস্টেজ অফ র ম্যাটেরিয়ালস এগুলোতে হতে পারে। যেখানেই আসলে কন্ট্রোল করার সুযোগ আছে সেখানে কাইজেন কস্টিংটা ইউজ করা হয়। এরপরে টাইপস অফ কাইজেন কস্টিং। কাইজেন কস্টিং ক্যান বি ওয়ান এ mass level for any fixed asset or the whole organization, or it can be product based, that is transforming the product or its process of manufacturing. Let us understand each of these types and details below. Asset specific or product specific types of Kaizen costing. Asset specific key, the asset and organization specific Kaizen costing focuses on the need for a particular deal or the business unit. A product specific key, the activity which is project or product oriented aiming at value analysis is termed as product specific Kaizen costing. এরপরে 5S, 5টা S আছে কাইজেন কস্টিং এর। সেটা হচ্ছে কি এই আগেরগুলো আসলে জাপানি ল্যাঙ্গুয়েজে, যে সিরি, দ্যাট মিনস আমরা ইংলিশটাই এখানে মেমোরাইজ করার চেষ্টা করি। যে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে শর্ট, স্ট্রেইটেন আর কি, শাইন, স্ট্যান্ডার্ডাইজ এন্ড সাস্টেইন। আমরা একটু ব্যাখ্যাটা বলি এগুলো। যে শর্ট, the first step in the 5S approach is categorizing the items based on their necessity. The unnecessary items should be labeled red and needs to be moved out of the organization. These items can be sold to the staff or as scrap else can be done by the organization. শর্ট বলতে আমরা আসলে ওই যে আপনারা যদি কেউ এক্সেলটা ভালো বুঝে থাকেন তাহলে ওখানে বুঝবেন, ওখানে শর্টিং করা যায়। হ্যাঁ, শর্টিং, ফিল্টারিং এগুলো এই অপশন গুলো আছে, দেখেছেন? তো এখানেও কাজে প্রোডাকশন ফার্মের লাইক দ্যাট, এখানেও আপনি যেটা আননেসেসারি আইটেমস সেটাকে শর্টিং করে বাদ দিয়ে দেওয়া, মুভড আউট করা প্রতিষ্ঠান থেকে, সেগুলোই বলা হচ্ছে এখানে। এবারে স্টেইটেন, now the organization is left with essential items. These have to be arranged in an orderly manner for simplifying the operations. This step improves the visibility, availability, and accessibility of all the tools and items. Straighten, মানে just সোজা সাপটা। এরপরে shine. Shine here refers to maintaining cleanliness in the workplace. It creates a positive work environment for the employees. Therefore, standardize. One of the most vital tasks is to establish standards for cleanliness, usability, and maintaining the placement of items in day-to-day
business operations. Sustain মানে তো আপনারা জানেন যে stability and established. The final step is to communicate and educate the employees about the changes made, thus developing a sense of self-control and discipline among them to maintain and follow the set standards. So, sustain যেটা বলা হচ্ছে যে ওই যে দেখেন কাইজেন কস্টিংও কিন্তু ওই জিনিসটা ভেবেছে যে চেঞ্জ যখন কোনো চেঞ্জ মেড করা হয় তখন এটা এমপ্লয়িরা আসলে নিতে পারে না। যে যেখানেই কাজ করুক না কেন তারা তাদের চেঞ্জটা মেনে নিতে পারে, মেনে নিতে পারে এরকম সংখ্যা কিন্তু খুবই কম আছে। আপনি একটা কাজ করতে করতে সেটাতে এক্সপার্ট হয়ে গিয়েছেন বা সেখানে আপনি আপনার মানে এক্সপার্টাইজ দেখাইতে পারেন, সেখানে আপনি একটু কমফোর্ট জোনে আছেন, সত্যি কথা যেটা। সেখান থেকে যখন চেঞ্জ করে সেটা সেখান থেকে একটু আপনাকে বের করে দেওয়া হয়, তখনই কিন্তু আপনার ভেতরে একটা ইয়ে চলে আসে যে আমাকে কেন চেঞ্জ করবো, হ্যাঁ, আপনার ভিতরে একটা ম্যানেজমেন্টের উপরে একটা অন্য সেন্স কাজ করেছে। আপনি নিজেকে হয়তো তখন অনেক ভাবে বোঝাতে চান, এই কারণে করেছে। এই জিনিসগুলো কাইজেন কস্টিং বলাচ্ছে যে এটা এই চেঞ্জটা আসলে কেন মেড করা হয়েছে সেটা ভালো করে তাদেরকে বুঝিয়ে দেওয়া, হ্যাঁ, এবং একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া যে এইভাবে আসলে এইটুকু চেঞ্জ আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য করতে হয়। বা এমপ্লয়ীদের একটা এক্সিকিউটিভ থেকে সে যখন ম্যানেজমেন্ট লেভেলে জব করবে তখন এক্সিকিউটিভ লেভেল থেকে তাকে যখন সিইও করা হবে, এই টার্গেট নিয়ে কিন্তু প্রতিষ্ঠান তার পিছনে লেবার দেয়। তো সেই জন্যে চেঞ্জটা সেটা গড়ে তোলানোর স্বার্থেই কিন্তু চেঞ্জটা ম্যানেজমেন্টকে আনতে হয় বা আপনার সুপেরিয়র কিন্তু সেটা করে। আরো বিভিন্ন কারণে হতে পারে, সেগুলো এক্সেপশনাল কেস, কিন্তু মেইনলি এইগুলো মাথায় রেখে ম্যানেজমেন্ট চেঞ্জ করে। এরপরে কি অ্যাডভান্টেজ, কাইজেন কস্টিং এর কি কি অ্যাডভান্টেজ আসতে পারে? কাস্টমার স্যাটিসফ্যাকশন, সব কাজেরই উদ্দেশ্য থাকে কাস্টমার স্যাটিসফ্যাকশন। যত কাস্টমার ভালো স্যাটিসফাইড হবে তত বেশি প্রফিট আসবে, তত বেশি সেলস হবে, এবং এমপ্লয়িরা ভালো থাকবে, মালিক ভালো থাকবে, অন্যান্য স্টেক হোল্ডার সবাই ভালো থাকবে। ফর্মিং ওয়ার্ক টিমটা ফর্মিং করা, এটাও কাইজেন কস্টিং হলে একটা টিমের মাধ্যমে কাজ করে, হ্যাঁ, তো সেটা ফর্মিং করে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এখানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের সুযোগটা থেকে যায়, কারণ হচ্ছে যখনই আনপ্রোডাক্টিভ কিছু বাদ দেওয়া হয় বা প্রতিষ্ঠানে না থাকে তখন তো প্রোডাক্টিভ অনেক কিছুই আসে, এবং তখন দেখবেন যে যারা এমপ্লয়ি যারা কাজ করে তাদের ভিতরে তাদের ইমপ্রুভ করার বিষয়টা চলে আসে, কন্টিনিউ সেটা করানোর চেষ্টা করে। আর ক্রিয়েটস বেটার ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য একটা কস্টিং অনেক বড় ভূমিকা রাখে। এরপরে প্রবলেম সলভিং, অবশ্যই এত ভালো ভালো কাজ যেহেতু করে ইমপ্লিমেন্ট করলে সুতরাং এখানে কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেম গুলো সলভ করা সম্ভব হয়। প্রমোটস ক্রস ফাংশনাল টিমস বলতে এটা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে এটা প্রমোটস করে, এটা ক্রস ফাংশনাল টিমস মানে আপনি একটা প্রতিষ্ঠানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সেলস থাকে, মার্কেটিং থাকে, এইচআর আর অ্যাডমিন থাকে, অ্যাকাউন্টস ফাইন্যান্স থাকে, কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু কিছু কাজ থাকে সবসময় কিছু কাজ একটা ডিপার্টমেন্ট সবাই নিজেরা আর কি ফুললি ডিপেন্ডেন্ট না, হ্যাঁ, তো যখনই এই দুইটা ডিপার্টমেন্টের সাথে ক্রস ম্যাচিং করে কাজ করতে হয় সেগুলোকে আসলে বলা হচ্ছে ক্রস ফাংশনাল জব, হ্যাঁ। তো এই ক্রস ফাংশনাল এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে একজন করে নিয়ে কোনো টিম ফরম্যাট করা এবং টিম ফরম্যাট করে কোনো একটা কাজ বা কোনো একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা বা সেই প্রজেক্টটাকে সাকসেসফুলি উঠে নিয়ে আসা, এইগুলোকে কাইজেন কস্টিং প্রদান করে।
ওয়াইডলি অ্যাপ্লিকেবল, আপনি বিভিন্ন ভাবে বা ইউজ করতে পারবেন। এটা যত বড় আপনি আপনি যত এরিয়া বাড়াবেন তত বাড়িয়ে আপনি ইয়ে করতে পারবেন, এটাকে আরো লং করতে পারবেন, আরো ওয়াইড করতে পারবেন, সেটাকে বলা হচ্ছে ওয়াইডলি অ্যাপ্লিকেবল। এটা একটি অ্যাডভান্টেজ অফ প্রাইজিং কস্টিং। আর রিডিউস ওয়েস্টেজ, যেহেতু আপনি এত কিছু যেহেতু আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস কে না করতে উৎসাহিত করে, সবসময় ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করে, কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করে, প্রবলেম সলভিং নিয়ে কাজ করে, সেখানে সে ওয়েস্টেজও রিডিউস করা, অটোমেটিক ওয়েস্টেজ দেখবেন যে কমে যাবে। কারণ যখন স্কিল ওয়ার্কার কাজ করবে তখন ওয়েস্টেজ একটু কমে যাওয়াটা এটা তেমন কঠিন কোনো কাজ না, যার কারণে এটা একটা অ্যাডভান্টেজ অফ প্রাইজিং কস্টিং। এরপরে ড্রব্যাকস, কিছু ড্রব্যাকসও আছে প্রাইজিং কস্টিং এর। বার্ডেন অন লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, এটা যেহেতু কাজগুলো একেবারে ইমপ্লিমেন্টেশন বা অপারেশন লেভেলের কাজ, সুতরাং এটা একেবারে লোয়ার ম্যানেজমেন্ট লেভেলে যারা ম্যানেজমেন্টে যারা কাজ করে, তা এই যখন কাইজেন কস্টিংটা ইমপ্লিমেন্ট করা হয় তখন কিন্তু তাদের জন্য এটা একটু বার্ডেন হয়ে যায়, সব কাজের সাথে এটা একটু বেশি হয়ে যায়। যে কাইজেন কস্টিং এর কতগুলো কাজ তো দেখলেন, সেই কাজগুলো যখন ইমপ্লিমেন্ট করা হয় তখন এটা তো আরো এক্সট্রা লোড আর কি। যারা যে লেভেলে যারা কাজ করে লোয়ার লেভেলে, কারণ টপ লেভেলে বা টেকনিক্যাল লেভেলে, স্ট্র্যাটেজিক্যাল লেভেলে, এই লেভেলে তো তারা ইমপ্লিমেন্ট করে না, যারা ইমপ্লিমেন্ট করে তাদের কাছেই মেইনলি কাজগুলো আলটিমেটলি তাদের কাছেই আসে। এরপরে ল্যাক অফ ট্রেনিং, এই প্রাইজিং কস্টিং এর উপরে তেমন কোনো ট্রেনিং এর ব্যবস্থাও থাকে না, বা ট্রেনিং না দিয়েই বলে ম্যানেজমেন্ট যে এটা বাস্তবায়ন করেন এবং এগুলো এইভাবে আপনাদের অপারেশনাল অ্যাক্টিভিটিস গুলো চালাতে হবে। তো সে তখন এখানে তারা একটা ট্রেনিং এর অভাব ফিল করে, এই জিনিসটাই কিন্তু একটা প্রবলেম আর কি, ড্রব্যাক। আর পার্মানেন্ট চেঞ্জ সিস্টেম, এই যে চেঞ্জ সিস্টেমটাও এটা সবসময় দেখবেন যে একজন সরকারি চাকরি যারা করে বিশেষ করে তারা যে ডেস্কে বসে ওই ডেস্ক থেকেই রিটায়ারমেন্টে যায়। তো এই জিনিসগুলো ওই ডিপার্টমেন্টের ওই কাজটাই সে করতে করতে তার, তো এই ইয়েতে প্রাইজিং কস্টিং এ কিন্তু চেঞ্জটা পার্মানেন্ট, চেঞ্জ হতেই হবে, সবসময় চেঞ্জ হবে। সেজন্য এটা এটাও একটা ড্রব্যাক ফর প্রাইজিং কস্টিং। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আসলে আমাদের এ পর্যন্ত ক্লাস ছিল, আমরা শেষ করে ফেললাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।